আজকে তার সে পলিটিশিয়ান ফাইন, আমি তাকে ছোট করে দেখছি না, কিন্তু নির্বাচনে সে ক্ষমতায় যাবে না এটা সে জানে। কিন্তু নির্বাচনে যারা বড় স্টেক হোল্ডার তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি নির্বাচনে ক্ষমতায় যাব। সেই নির্বাচন যদি না নিতে পারেন আপনি যাবেন। আর যদি কোনো কেওয়াস তৈরি হয়ে ইউনুস চলে যায়, তৃতীয় পক্ষ আসে, আবার মিনিমাম, আর সে তো পার্টিকুলার আর্মির কথা বলছে, আমি ধরে নিলাম এনি থার্ড পারসন, এবং এনি থার্ড পারসন আসলে কে হবে? সে পরোক্ষভাবে আওয়ামী লীগের লোক। সুতরাং আওয়ামী লীগও চায় না বাংলাদেশে নির্বাচন হোক। কেন চায় না সেটা বলি। যদি কোনো কারণে নির্বাচন হয় আর যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগের জন্য প্রবলেম কোনটা? সে যদি স্বপ্ন দেখে যে আমি সামনে আবার আসবো, নির্বাচন করে ক্ষমতায় আসবো, তাহলে প্রথম তাকে স্টেপ ডাউন করাইতে হবে, এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই ঝামেলাটা সে কেন নিবে? তারা আন্দোলন করছে, কোটা আন্দোলন তারা শুরু করছে, কোনো সন্দেহ নাই, করছে, কইরে একটা টার্নিং পয়েন্টে ছেলেগুলা কাজ করছে, সেটাও তো সত্যি কথা। যদি তাই হয় আপনাকে তো সেটা মাথায় নিতে হবে। যদি ওই দিন 1400-1500 ছেলে জীবন না দিলে কি হইতো? যিনি পালাই গেছেন তিনিই তো থাকতেন, এবং তিনি 29 সাল পর্যন্ত থাকতেন, এখনো আয়নাঘর বহাল থাকতো, এখনো আপনার জীবন ঝুঁকি, সে বাসাতে বের হয়ে ঘরে যাইতে পারতো কিনা অনিশ্চিত ছিল। তো সেই জিনিসটা আপনি সংবিধানে ঢুকাইতে পারবেন না কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আবু হেনা রাজ্জাকে আপনার কাছে আসি। জুলাই সনদের খসড়া নিয়ে আমরা দেখেছি যে গতকালই জামাত এবং এনসিপি আপত্তি জানিয়েছে। জুলাই সনদ জাতি কবে পাচ্ছে, কোনো সংখ্যা দেখেন? না, জুলাই সনদ নিয়ে যদি ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেন, একটু আগে আমি বলছি যে জুলাই আন্দোলনে এমন কেউ নাই যারা বলবে যে আমি আন্দোলনটায় ছিলাম না, এক আওয়ামী লীগ বাদে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই আন্দোলন হয়েছে। তো সেখানে সবাই যেটা আমরা এগ্রি করলাম, সবাই যেটা রাজি হইলাম, তো সেটাকে নিয়ে এত বিতর্কটা কেন হবে? আমার সিম্পল কোশ্চেন এটা। বেশিরভাগ খসড়াতেই তো সমর্থন পেয়েছে রাজনৈতিক দলগুলো। তো বেশিরভাগ হইলে তো হবে না, আপনার তো ভাইটাল কতগুলো জায়গায় আসতে হবে। আপনি যদি এখন জুলাই সনদে, জুলাই চার্টারে যদি সংবিধানে অন্তর্ভুক্ত না করেন, আপনি বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবেন। রাষ্ট্রীয় স্বীকৃতি আর সাংবিধানিক স্বীকৃতির মধ্যে আসমান জমিন পার্থক্য বইলেই তো বিভেদটা হইতেছে। এটা যদি এটা তো এক না, এক যদি হইতো তাহলে তো কোনো ডিবেট থাকতো না। দুইটা এক না, দুইটা আসমান জমিন তফাৎ। রাষ্ট্রীয় স্বীকৃতি মানে এক জিনিস, আর সাংবিধানিক স্বীকৃতি মানে এই যে এখন যে সংবিধানটা হচ্ছে সংশোধিত আকারেই যদি বলেন, সেই জায়গাটা আমরা আসতেছি কেন, এই প্রেক্ষিত। সেই প্রেক্ষিতগুলা কি? এর ভিতরে সেই আয়নাঘর ঢুকবে। আয়নাঘর নামে না ঢুকুক, যে তৎকালীন যে অত্যাচার নির্যাতন, ওই যে সেনা অফিসার হত্যা হয়েছে, তারপর ক্রস ফায়ারে লোক মারা গেছে, শাপলা চত্বরে লোক মারা গেছে, সম্প্রতিকালে সবচেয়ে বড় দল যারা এখন বড় ভাই রাজনীতির, তারা বলছে আমাদের 427 জন লোক মারা গেছে। আপনার লোক মারা গেছে, আপনি সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চান না কেন? যে আজকে আমরা যে জায়গাটা পাইছি, সেটা আজকে যে সংবিধানটা আমরা রচনা করতেছি, সংশোধিতই যদি করেন, ঠিক আছে, এর প্রেক্ষিতে এইভাবে ঢুকবে জিনিসটা। এখন অনেক কোটা কি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কি নিয়ে? মতদ্বৈততা কিচ্ছু নাই, এটা XY আমি জানি না ঠিক। এনে মতদ্বৈততা হলো আপনি যদি ওইভাবে আসেন, আজকে যে ছেলেগুলা আন্দোলনের একটা ফ্রন্ট লাইনে ছিল, আন্দোলন সবাই করছে, কিন্তু টার্নিং পয়েন্টে যারা ছিল, আপনি যদি এটাকে সংবিধানের ভিতরে সন্নিবেশিত না করেন, তাহলে কি হবে? তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যেতে পারে যে কোনো সময়। কারণ আপনি যদি এটা একটা প্রজ্ঞাপন জারি করেন, রাষ্ট্রীয়ভাবে নিয়ে যান, তারপরে একটা সংশোধনী আকারে যদি ঢুকান যে এই বিষয়গুলো নিয়ে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, তাহলে আপনি পঞ্চম সংশোধনী মনে করে দেখেন, যেখানে বলা হয়েছিল ইন্ডেমনিটি বঙ্গবন্ধু হত্যার পরে যে এইটাকে প্রজ্ঞাপন করছিল, তারপর সেটাকে ঢুকাই দিল। সময়ের ব্যবধানে কিন্তু সেই সংশোধনীটাকে বাতিল করে আপনি যা করেন, তো ওইভাবে যদি আপনি ঢুকান, এনি টাইম আপনি 70 বছর বয়সেও একটা ছেলে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, যারা আজকে এটা করছে। আর যারা আপনি যদি এই ত্যাগটা চিন্তা করেন, তারা আন্দোলন করছে, কোটা আন্দোলন তারা শুরু করছে, কোনো সন্দেহ নাই, করছে, কইরে একটা টার্নিং পয়েন্টে ছেলেগুলা কাজ করছে, সেটাও তো সত্যি কথা। যদি তাই হয় আপনাকে তো সেটা মাথায় নিতে হবে। যদি ওই দিন 1400-1500 ছেলে জীবন না দিলে কি হইতো? যিনি পালাই গেছেন তিনিই তো থাকতেন, এবং তিনি 29 সাল পর্যন্ত থাকতেন, এখনো আয়নাঘর বহাল থাকতো, এখনো আপনার জীবন ঝুঁকি, সে বাসাতে বের হয়ে ঘরে যাইতে পারতো কিনা অনিশ্চিত ছিল। তো সেই জিনিসটা আপনি সংবিধানে ঢুকাইতে পারবেন না কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এক নম্বর এটার কারণে। 2 নম্বর আসেন, ডিপ্লোমেসিতে একটা কথা আছে, শত্রু আমার বন্ধু। আপনি সে যখন আওয়ামী বিরোধী আন্দোলন করছে কোটা নিয়ে, সবাই তো আওয়ামী বিরোধী আন্দোলন করছেন, আওয়ামী লীগ সবাই নির্যাতন করছে, তাহলে সেখানে যখন যে ছেলেগুলো বুকের তাজা রক্ত দিছে, ওর ভাই আমার ভাই, এরাই তো যে কোনো ফর্মে হোক, তাইলে আওয়ামী লীগে কমন শত্রু তো আওয়ামী লীগ কার? আজকে বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, নূরের দল, গণ অধিকার পরিষদ বলেন, সবারই তো কমন শত্রু আওয়ামী লীগ।
তাহলে সব কমন শত্রু যখন আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ইউনাইটেড না কেন এই মুহূর্তে? কেন না? কেন না? কেন না? কেন আপনার না? কাছে প্রশ্ন রাখলাম, কেন না? আমার কাছে যদি আপনি প্রশ্ন রাখেন কেন না হইলে কি হয়, একটা প্রশ্ন আছে যে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে, কেন না সেটাও বলি। অর্থাৎ যেই ছেলে পেলেগুলা বলতেছে, যারা আন্দোলন করতেছে যে জুলাই সনদ করতে হবে আর কি সংবিধানের সন্নিবেশিত করতে হবে, একটা সিম্পল চক্ষু বন্ধ করে ভাবেন, ঠিক এই মুহূর্তে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা দেখলেন কালকে সকালবেলা প্রধানমন্ত্রী, কল্পনা করেন, হাইপোথিসিস, আচ্ছা কল্পনা করেন, আপনি বলেন তো যদি কালকে সকালে সে প্রধানমন্ত্রী, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে কোন লোকগুলা? বলেন কারা? কারা হবে? আন্দোলন তো সবাই করছে, কিন্তু সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে কারা হবে? এই সার্জিস আলম, এই হাসনাত আবদুল্লাহ, এই হান্নান মাসুদ, এই নাহিদ ইসলাম, অন্যরা কিন্তু বিপদগ্রস্ত হবে না। সুতরাং তাদের মাথা ব্যথাটা বেশি, এবং যে বিপদগ্রস্ত হইতে পারে আওয়ামী লীগ ক্ষমতা আসলে, সেই হলো অগ্রপথী। সেটা তো সংসদের মাধ্যমে করতে হবে, সাংবিধানিক, সেটা তো পরে, তার আগে আপনার ওইটাকে এইখানে ঢুকে স্বাক্ষর করতে হবে। তারপরে তাদের আরেকটা দ্বিমত কোনটা, 2 বছরের মধ্যে সংসদ আসার 2 বছরের মধ্যে করতে হবে। তাদের দাবিটা হলো শুরুতে। আমার কাছে মনে হয় দাবিগুলো অমূলক না। এইবার আসেন, একটা কথা বলছে রাশেদ যে ইউনূস সাহেবের কাছে যেটা আশা করছিল প্রশাসন সেটাই ব্যর্থ হয়েছে। এটা খুব সিম্পল একটা লজিক দিয়ে আমি বুঝাই দিই। ইউনূস সাহেব ক্ষমতা আসার আগে কি বলছিলেন যে আমি চাঁদাবাজি বন্ধ করব? বলেননি। উনি কি বলছিলেন যে আমি চাঁদাবাজ গ্রেফতার করব? কথার কথা বলছি। উনি কি বলছিলেন পোলাপান সচিবালয় টপকায় যাইতে পারবে, আমি কিছু বলবো না? উনি কি বলছিলেন যে আমার যমুনায় যাতে কেউ ঢুকতে না পারে ওয়াল টপকায়, সেটা আমি দেখবো না? এই প্রত্যেকটা কাজ হলো রুটিন কাজ। সচিবালয়ে ওয়াল টপকায় লোক ঢুকবে, কোনো ফার্দার অর্ডারের দরকার নাই, এটা রুটিন ওয়ার্ক, আপনাকে ধরতেই হবে। কই যমুনার ভিতরে তো ঢোকে না, তাহলে কি ইউনূস সাহেব বলছে তোমরা যমুনার ভিতরে ঢুকবা না, ওয়াল টপকায় সচিবালয়ে ঢুকো? নো। কেন হচ্ছে না সেই জায়গাটায় আসেন। খুব সিম্পল লজিক, এটার জন্য আইনস্টাইন হইতে হবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফখরুদ্দিন সাহেব 111 হইল। ফখরুদ্দিন সাহেব আর ডক্টর ইউনূস সাহেবরা যদি আমি পাশাপাশি দাঁড়া করি, কেউ তো পলিটিক্যাল লোক না, এই দুজনের ভিতরে গ্রহণযোগ্য কে? আপনি বলেন না, বলেন এই দুইজনের মধ্যে গ্রহণযোগ্য কে? ডক্টর ইউনূস। তাইলে ফখরুদ্দিনের পাশে একজন আর্মি চিফ ছিলেন, মইনু আহমেদ ছিলেন, তো তার পাশে ছিলেন না? তখন তো মাটি কাঁপছে। তাহলে প্রফেসর ইউনূসের পাশে একজন সেনাপ্রধান আছেন, মাটি কাঁপে না কেন? ইউ টেল মি, মাটি কাঁপে না কেন? আপনাকে শেষ করতে চাই, আসলে নির্বাচনের প্রস্তুতি কতটা দেখছেন, কোনো বাধা দেখেন কিনা? সরকার যদি মনে করে যে আমরা নির্বাচনটা দিয়ে তারপরে সসম্মানে বিদায় নিব, সেটা আসলে সম্ভব। আর সরকার যদি মনে করে না আমরা আসলে ক্ষমতা হস্তান্তর করব না, আমরা নিজেরাই অনেক সংস্কার বাস্তবায়ন করব, সেক্ষেত্রে আসলে একটা সংকট সৃষ্টি হবে। আর ভাই যেটি বললেন, দেখেন আমার যেটি মনে হয় যে যদি সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি আসলে বলেন যে আমি আর চালাইতে পারতেছি না, বা তার মনের মধ্যে এ ধরনের কোনো ইচ্ছা থাকে যে তিনি ওই দলটিকে পছন্দ করেন না, যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, যে ওই দলের কাছে তিনি কোনোভাবেই ক্ষমতা দিবেন না, সেক্ষেত্রে তিনি নানান ধরনের সংকট সৃষ্টি করতে পারেন। তবে এই সংকট সৃষ্টি হলে শুধুমাত্র যে দলটি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেই দলটি ক্ষতিগ্রস্ত হবে না, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার এবং যারা গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সবাই সমস্যার সম্মুখীন হবে। এবং সবথেকে বেশি বেনিফিটেড হবে আওয়ামী লীগ। তিনি যেটা বললেন, আওয়ামী লীগ, অনেকে বলছে যে আওয়ামী লীগ তো নির্বাচন চাই, আওয়ামী লীগ চাই যত দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিতে পারে আওয়ামী লীগের জন্য ভালো। আমার কাছে আসলে সেটি মনে হয় না, বরং আওয়ামী লীগ চাই নতুন একটি জটিল সমীকরণ সৃষ্টি হোক, যাতে করে সবাই আওয়ামী লীগকে ডাকে, আওয়ামী লীগকে খোঁজে, বা আওয়ামী লীগ কোনো ফাঁক ফোকর দিয়ে সুযোগ পায়। দেখেন, যদি বাংলাদেশে আরেকটি ১/১১ সৃষ্টি হয়, মনে করেন যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে তাদের হাতেই ক্ষমতা গেল, দেন তারা কি করবে? তারা কি আওয়ামী লীগকে সুযোগ দিবে না? তারা কি বলবে যে আওয়ামী লীগ নির্বাচনে পরবর্তীতে আসতে পারবে না? তারা হয়তো দীর্ঘমেয়াদী ক্ষমতাটা রাখলো না, কথার কথা হয়তো একটা টাইম পিরিয়ডের জন্য ক্ষমতা রাখলো। তখন যদি তারা বলে যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই, তোমরাও সমস্যা করেছো, আওয়ামী লীগও করেছে, সবারই সমস্যার কারণে আমাদের হাতে ক্ষমতা এসেছে, সুতরাং আমরা এখন
সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাই। দেন আওয়ামী লীগ ব্যাক করলো। এবার আওয়ামী লীগ ব্যাক করলে কি হবে? সব থেকে বেশি ক্ষোভ কাদের উপরে? এবার আমি আসছি ভাইয়ের পয়েন্টে, সব থেকে বেশি ক্ষোভ কিন্তু এই সমন্বয়কদের উপরে। ভাই আপনি তো এটাই মানে বলতে চাচ্ছিলেন। দেখেন, হ্যাঁ এটা সত্য যে তিনি সমন্বয়কদেরকে অবশ্যই ক্ষতি করবেন, কিন্তু আমরা যারা গণ অভ্যুত্থানে সৃষ্টি করেছি, প্রেক্ষাপট তৈরি করেছি, কেউই আসলে আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পাবে না। অর্থাৎ আমাদের ভিতরে আসলেই এই কারণে ঐক্য দরকার। শুধুমাত্র আপনার এই সমন্বয়কটা বিপদে আছে আর আমরা বিপদে নাই এইটা না, হয়তো তারা 1 নম্বর টার্গেট, আমি আপনি 2 নম্বর টার্গেট, 3 নম্বর 4 নম্বর এরকম টার্গেট আছে। এই জন্যই বলতেছি, শেষ করছি, এই জন্যই বলছি এই গণ অভ্যুত্থানের পরে যদি আপনি আসলেই নতুন রাষ্ট্র বানাতে চান, অবশ্যই ফ্যাসিবাদ বিরোধীর ঐক্য লাগবে, এবং এই ঐক্যের জন্য দরকার জাতীয় সরকার। অর্থাৎ আগামীতে একটা অংশ সরকারে থাকবে, আর একটা অংশ বিরোধী দলে থাকবে, আর একটা অংশ রাজপথে থাকবে। এইভাবে যদি এই 3টা ক্যাসাল থাকে, সংসদে ক্যাসাল, সংসদের মধ্যে ক্যাসাল, আবার এইটা আপনার বাইরে ক্যাসাল, এই 3টা ক্যাসাল থাকলে যেই ক্ষমতায় যাক না কেন রাষ্ট্র চালানো তার জন্য কঠিন হবে।